এভরিওয়ান, ওয়েলকাম করছি সবাইকে সার্ফ এক্সেল প্রেজেন্টস দীপ্ত ডি বক্সে। আমি ইন্দ্রাণী নিশি থাকবো পুরোটা সময় জুড়ে। দর্শক, বিশ্বকাপের নকআউট এখন আরও জমে উঠেছে। গত রাতে দেখেছি এমবাপ্পে, অলিসের দুর্দান্ত বোঝাপড়া, হাল্যান্ডের জয়সূচক গোল, আর 40 বছর পর মেক্সিকোর নকআউট অভিশাপ কাটানোর গল্প। আজকের দীপ্ত ডি বক্সে থাকছে নরওয়ে ভার্সেস আইভরি কোস্ট, ফ্রান্স ভার্সেস সুইডেন, মেক্সিকো ভার্সেস ইকুয়েটর ম্যাচের চুলচেরা বিশ্লেষণ। সাথে থাকবে ফুটবল আলট্রাসের সাথে বিশেষ আড্ডা। দর্শক, প্রশ্ন নিশ্চয় জাগছে যে ফুটবল আলট্রাস কারা? তাহলে চলুন না দেখে নেই কারা আমাদের ফুটবল আলট্রাস। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। দর্শক, বরাবরের মতোই কিন্তু আমাদের প্রিয় সেগমেন্টগুলো থাকবে আজকের মোমেন্ট অফ দ্য ডে, সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডে এবং সামনে থাকা 3টি গুরুত্বপূর্ণ ম্যাচের প্রিভিউ। আজকে আমাদের সাথে রয়েছে ফুটবল আলট্রাসের 4 জন অতিথি: মেহেদী হাসান অভি, ফারজানা প্রিয়া, রাফি ইকবাল, সারা আহসান। দুজনের আলাদা করে বোধহয় আর একটা পরিচিতি রয়েছে, আমি ডিটেলসটা একটু বলে দিতে চাই। মেহেদী হাসান অভি, উনি রয়েছেন প্রতিষ্ঠাতা ফুটবল আলট্রাসের, এবং আপু আমার পাশেই রয়েছেন ফারজানা প্রিয়া, আপনি প্রতিষ্ঠাতা সদস্য। এবং আমার পাশে যিনি রয়েছেন দর্শক, রাফি ইকবাল, আপনিও প্রতিষ্ঠাতা সদস্য এবং পাশাপাশি আপনি এখন প্রতিষ্ঠাতা রেড অ্যান্ড গ্রিন আর্মি। সারা হাসান, আপনিও ফ্রম রেড অ্যান্ড গ্রিন আর্মি। দারুণ, আমি খুবই এক্সাইটেড বিকজ দর্শক, আমরা ফ্যান্সদেরকে নিয়ে কিন্তু অনেক আলাপ করি, কিন্তু আজকে আমরা পেয়েছি একেবারে কোর ডাই হার্ড চারজন ফ্যান। ভাই, আপনার কাছে একটু আসতে চাই, প্রথমে একটু জেনে নেওয়া যাক কে কোন দল সাপোর্ট করছেন। আমি বাংলাদেশের সাপোর্টার, সবসময় বাংলাদেশের সাপোর্টার, কিন্তু বিশ্বকাপটা হচ্ছে আমরা এনজয় করি, খেলা দেখার জন্য, এনজয় করার জন্য খেলা দেখি। তো এবারের বিশ্বকাপে আসলে এমনিতে আর্জেন্টিনাকে ভালো লাগে, বাট আমি চাইবো পর্তুগাল জিতুক। ওকে আপু, আমি তো দেখে আনসার পেয়ে গেছি, আপনি আর্জেন্টিনার সাপোর্টার। আমি হচ্ছে যখন থেকে খেলাটা বুঝি তখন থেকে ইউরোপিয়ান কোন দল বলতে সেটা হচ্ছে আর্জেন্টিনাকেই চিনি। এছাড়াও পাশাপাশি পর্তুগাল ভালো লাগে, বাট মন থেকে চাইবো যে কাপটা আর্জেন্টিনাই নেক, যেমন 2022-এ নিছে। ওকে, এবার চলে যাচ্ছে আই গেস স্পেন। এক্স্যাক্টলি, উই আর স্পেন, বাট উই সাপোর্ট বাংলাদেশ ফার্স্ট অফ অল। দেন হচ্ছে আমাদের বাংলাদেশ, যেহেতু আমাদের নিজেদের দেশ, আমরা চাইবো বাংলাদেশ একসময় ইনশাআল্লাহ বিশ্বকাপে খেলবে। অ্যান্ড দেন আমরা বাংলাদেশের পরবর্তী যদি কোনো দলকে ভালো লাগে সেটা অফকোর্স স্পেন, কজ স্পেন আসলে ওয়ার্ল্ড ক্লাস টিম, এটা সবাই জানে। এবং সারা আরেকজন মেসির ফ্যান। হ্যাঁ, অবভিয়াসলি আমি মেসির ফ্যান, বিকজ আমরা গতবারের চ্যাম্পিয়ন, ইনশাল্লাহ এবারও চ্যাম্পিয়ন হব, এই আশাই রাখতেছি আমরা। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। আমি যদি নরওয়ের খেলার কথা বলতে চাই, দর্শক, লাস্ট ম্যাচে নিয়ে আমরা আসলে একটু হতাশ ছিলাম। আমরা যারা আর্লিং হাল্যান্ডের ফ্যান ছিলাম, আমরা তাকে আসলে ডাগ আউটে দেখে মিস করেছি মাঠের খেলা, বাট আই থিঙ্ক সেটা একেবারে ঘুচে গেছে। আন্তোনিও নুসার প্রথম গোল এবং আমাদ দিয়ালোর দারুণ সমতা, তবে 86 মিনিটে স্পেশালি হাল্যান্ডের জয়সূচক গোল বদলে দিয়েছে ম্যাচের পুরো সিনারিও, এবং ফর দ্য ফার্স্ট টাইম আই গেস নরওয়ে শেষ 16 নিশ্চিত করেছে। একটু জানতে চাই কতটা উপভোগ্য ছিল, এবং আমরা যেটা জানছি ব্রাজিলের সাথে ফেস অফ হতে চলেছে নরওয়ে নেক্সট ম্যাচে। এক্স্যাক্টলি, তো ব্যাপারটা হচ্ছে গত ম্যাচে আমরা যেগুলো দেখছি, আসলে হাল্যান্ডের যে লাস্ট মোমেন্টের যে গোলটা, এটা একটা মানে একদম আমরা ডিজার্ভ করি না যে এই টাইমে হুট করে একটা গোল হয়ে যাবে, কারণ ম্যাচ একদম শেষ টাইমে আমরা অতিরিক্ত সময়ের জন্য অপেক্ষা করছিলাম, হয়তো একটা জাঁকজমকপূর্ণ ম্যাচ হবে যেগুলো হচ্ছিল। আমরাও ভাবছিলাম এই ম্যাচটা হয়তো পেনাল্টি পর্যন্ত যাবে, বাট হাল্যান্ডের যে শেষ টোকাটা, দ্যাট ওয়াজ অ্যামেজিং, অ্যাকচুয়ালি পুরা সিনারিওটা চেঞ্জ করে দেন। আপনারা সবাই জানেন নরওয়ের যে ফ্যান বেস, ও মাই গড, দ্যাট ওয়াজ ক্রেজি। ওরা যে হচ্ছে একটা এক্স্যাক্টলি একটা প্যাশনেট, এটা কিন্তু বাংলাদেশ আলট্রাস রেড এন্ড গ্রিন আর্মি, এটা কিন্তু আমরা বাংলাদেশ মাঠে করা ট্রাই করবো ইনশাআল্লাহ নেক্সট ম্যাচে। সো এই জিনিসটা কিন্তু আমরা তাদের কাছে শিখছি, প্লেয়ারদের সাথে যে তাদের একটা বন্ডিং, এটা কিন্তু ম্যাচে আমরা দেখতে পারছি। বাট এছাড়া ম্যাচের মধ্যে যে এক্সাইটমেন্টটা ছিল, ও মাই গড, প্রথমে হচ্ছে নুজো একটা গোল করছিল সম্ভবত, ওনার গোল, গোল করার পর ফার্স্ট গোলটা করে, এরপর হচ্ছে সেকেন্ডে সমতায় যখন ফিরে আসলো, ইভেন তাদের যে নরওয়ের প্রতিপক্ষ কিন্তু দুর্দান্ত একটা গোল করছে, একদম কাটে ডি বক্সের মধ্যে, একদম মেসির মতো করে বের হয়ে যায়
গোলটা করছে। দেন এই গোলের পরে কিন্তু আমরা ভাবছিলাম হয়তো একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হইতে যাচ্ছে, আমরা ভেবে নিয়েছিলাম এটা এক্সট্রা টাইম পর্যন্ত যাবে, বিকজ যে ম্যাচটা হচ্ছিল অ্যান্ড অ্যাট দ্য এন্ডে গিয়ে হাল্যান্ড তো হাল্যান্ড। তবে আমরা আসলে এবার দেখছি যে খেলা না মানে 90 মিনিটসের আশেপাশে গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে, যদিও খেলাটা 90 মিনিটসে ডান হয়েছে, 86 মিনিটসের আসলে জয়সূচক গোল। বাট আমরা যদি লাস্ট ব্রাজিলের ম্যাচটাও দেখি জাপানের সাথে, কিংবা তার আগে মানে 91 93 এই সময় গিয়ে আসলে টান একটা উত্তেজনা থাকে সেই টাইমটাতে, বিকজ আর সবাই একদম এক্সাইটমেন্টে থাকে সেই টাইমটাতে, হচ্ছে যে এমন একটা প্রেজেন্ট করে আমাদের কাছে, জাস্ট ওয়াও নাইস। ব্রাজিলের খেলাটাও অনেক জোশ ছিল, বাট জাপান নকআউট হতে সবাই অনেক কষ্ট পেয়েছে তাদের প্লেয়ার্সদের। অ্যান্ড আশায় ছিলাম আমার ব্রাজিলের মেবি নেইমার নামবে, বাট নামে নাই। তারপর খেলাটা অনেক ভালো। এখানে একটা ইস্যু আছে, নেইমারকে আসলে কোচ যেটা বলছে, কোচ চাইছিল হচ্ছে লাস্ট 30 মিনিট যেটা থাকবে আফটার ব্রেক, মানে 90 মিনিটের পরে, মানে কোচ পর্যন্ত চিন্তা করে নিয়েছিল এটা হচ্ছে এক্সট্রা টাইমে চলে যাচ্ছে ম্যাচটা, এন্ড দেন আসলে এই গোলটা হয়ে যাওয়াতে আসলে কোচের চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গেছে। নেইমারকে তিনি 30 মিনিট টাইম দিতে চাইছিল যাতে একটা ফুল ফিল টিম নিয়ে তারা সেকেন্ড। বাট যেহেতু আসলে ফলাফল নিশ্চিত হয়ে গেছে, সেই জায়গাটা আমরা একটু দেখতে চাই, যেহেতু নেক্সট ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কিন্তু মাইটি নরওয়ে, মাইটি ভাইকিংস, কতটা টাফ হয়ে যাবে গেমটা দুপক্ষের জন্যই। আমি পার্সোনালি মনে করবো ম্যাচটা ব্রাজিলের জন্য খুব বেশি টাফ হতে যেতেছে, কারণ হচ্ছে নরওয়ের বর্তমান যে টিমের যে ফর্ম আছে আর ওরা যেভাবে খেলতেছে, বিশ্বকাপ শুরুর আগে তাদের থেকে এরকম পারফরমেন্স আশা করবো এটা আমি আশা করি নাই, বাট বিশ্বকাপে যেভাবে যে একটা ফরমেশনের মধ্যে তারা খেলতেছে এটা ব্রাজিলের জন্য টাফ হয়ে যাবে, কারণ হচ্ছে নরওয়ের ফুটবলটা অনেক গতিময় ফুটবল হয়। আর এই জায়গায় লাস্ট ম্যাচ যেমন আর্লিং হাল্যান্ড একদম লাস্ট মোমেন্টে গিয়ে যেমন গেম চেঞ্জার হিসেবে আবির্ভাব হয়েছে, তার ব্রাজিলের সাথেও সে একটা মেজর ফ্যাক্টর মানে কি ফ্যাক্টর হিসেবে কাজ করবে নরওয়ের জন্য আমি আশা করি। এক্স্যাক্টলি। আর আপু ছোট করে জানতে চাই, কেপ ভার্দের সামনে তো আসলে আর্জেন্টিনার সাথে ফেস অফ হবে, এটা নিয়ে অনেকে মজা করছে, ছোট করে জানতে চাই যে কি এক্সপেক্ট করছেন একজন আর্জেন্টাইন ফ্যান? এক্সপেকটেশন তো আর্জেন্টিনার কাছে অলওয়েজ 100%। এই যে স্পেনের একজন যিনি আছে উনিও কিন্তু বললেন যে গতকালকের যে ম্যাচটাতে গেছে মেসির মতো করে নিয়ে গেছে। তো যে যেখান থেকেই বলুক না কেন সবার উপরে কিন্তু আমি মনে করি মেসি আছে, হ্যাঁ, যে মেসির সাথে সবার কম্পারিজনটা আসবেই। অবভিয়াসলি ফ্রান্স এবং সুইডেন নিয়ে একটু আলাপ করতে চাই। এটা অনুমেয় ছিল যে ফ্রান্সের তরফে আর কি যাবে, তবে এখন আসলে হচ্ছে কি ছোট ছোট দলগুলো এত ভালো খেলছে, সুইডেনকে আমি ছোট বলছি না দর্শক, বাট স্টিল আমরা দেখি এমবাপ্পের জোড়া গোল, আবারও কিন্তু একেবারে এই যে মেসি এবং এমবাপ্পের কিন্তু এখন সমান গোল, 18টা গোল, এবং বারকোলার গোল আমরা দেখেছি, ওলিসের দুর্দান্ত অ্যাসিস্ট, সব মিলিয়ে শুনবো আপনার কাছ থেকে। ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু যখনই ওয়ার্ল্ড কাপ দেখি আমরা কিন্তু এমবাপ্পেকে লিগে কিন্তু বেশি একটা ফর্মে দেখিনি, অ্যাট সাডেন ওয়ার্ল্ড কাপে আসলে এমবাপ্পে জ্বলে উঠে। অ্যাজ ইউজুয়াল আমরা এক্স্যাক্টলি গতবার যে বিশ্বকাপে কিন্তু আমরা দেখছি এমবাপ্পে আসলে ও কি, ও হচ্ছে আসলে মেসির সাথে যে মানে নট অনলি মেসি, আসলে মেসিকেও ছাড়াই গেছিল কত বিশ্বকাপে, স্পেশালি এমবাপ্পে, ওর যে রানিং, ওর যে পাসিং সেন্স, ওর গতি, এক্স্যাক্টলি 2018 2022 2026 ওর ছাপ রেখে যেতেছে সব। এক্স্যাক্টলি। সো আমরা হয়তো আমরা ধারণা করি নাই যে আসলে মানে উনি এইভাবে একটা কামব্যাক করবে, হুট করে এসে 2টা গোল করে দিবে, বাট এটা বুঝতেছিলাম যে ফ্রান্স জিতবে, এটা অ্যাকচুয়াল ছিল, জানা কথা ছিল, এটা সবাই মানে 70-30% দিয়ে রাখছিল, বাট ফ্রান্স জিতবে, বাট এমবাপ্পে যে এইভাবে একটা কামব্যাক করবে, এই টাইপের 2টা গোল করে বসবে, এটা আসলে কেউ এক্সপেক্ট করে না। আর আসলে রেকর্ড ভাঙা এবং রেকর্ড গড়ার একটা সময় চলছে দর্শক। আমরা যদি দেখি ওভারঅল সমস্ত বিশ্বকাপ মিলে লায়নেল মেসির 6টা এবং এমবাপ্পের 3টা, এই বিশ্বকাপ মিলে টোটাল গোল দুজনেরই 18টা, এবং এই 2026 বিশ্বকাপে 6টা করে গোল। আসলে এগিয়ে যাওয়া, রেকর্ড তৈরি হয় আসলে রেকর্ড ভাঙার জন্য, বাট আমরা যদি ওই ছোট করে আপু তোমার কাছেও যদি একটু জানতে চাই, এমবাপ্পে এবং মেসির যে দ্বৈরথটা আমরা দেখছি, কি মনে হয় মেসির রেকর্ডটাকে ভেঙে দিবে? মেসির রেকর্ডটা বলতে গেলে এমবাপ্পে কিন্তু আরো সেকেন্ড ম্যাচ খেলতে পারবে, যদি মেসির তো এটাই হচ্ছে লাস্ট ম্যাচ মেবি, মানে বলে দিয়েছে খেলতে পারবে, হ্যাঁ লাস্ট ওয়ার্ল্ড কাপ মেবি, তো এমবাপ্পি তো নেক্সটেও খেলার চান্স পাবে, যদি এইটাতে না করতে পারে তাহলে মেবি এমবাপ্পি হচ্ছে যে ছাড়িয়ে যাবে, বাট এটাতে মেসি টপে আছে। এই কম্পারিজনটা আসলে মানে তুলনা মানে এটা কম্পারিজন করা ঠিক না, এখানে একটা মেসির যে জায়গা থেকে আমি গোল করা না, মেসি গোল করায় নিজেও করে। দ্যাটস দ্য পয়েন্ট অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এই জায়গায় একটা টিমকে সামনে মেসি আর এমবাপ্পে একজন স্কোরার, প্রপার স্কোরার, মানে সে স্কোর করতে পারে, বাট স্কোর করানোটা মেসি থেকে ভালো কেউ পারে না। হ্যাঁ, তো এটা কম্পেয়ার করে ঠিক নেই। আর সামনে এই রেকর্ড, মূলত এমবাপ্পেকে কম্পেয়ার করা ঠিক না, এমবাপ্পে থেকে মেসি হচ্ছে সিনিয়র পারসন, যেটা অন্তত আমি আমার দিক থেকে মনে করি। নট অ্যানাদার সাইড, ভাঙবে, কারণ এখন বিশ্বকাপে ম্যাচ বাড়তেছে। আপনি যেটা বললেন যে এমবাপ্পে আরো হচ্ছে ম্যাচ পাবে,
পাবে এবং World যেটা Cup মেসি হয়তো আর খেলতে পারবে। পাবে না, ওয়ার্ল্ড কাপ এমবাপ্পে আরো পাবে, মেসি কিন্তু পাবে না। সেই ক্ষেত্রে মেসি হচ্ছে মেসির জায়গা থেকে উনি কিন্তু দেখা যাচ্ছে কোনো ম্যাচে পেনাল্টি পাইলে সেটা অন্যকে সুযোগ দেয়। যেমন উনি যখন বার্সেলোনায় ছিল, আমি যতটুকু জানি উনি হচ্ছে নেইমারকে 11টা পেনাল্টি দেওয়ার সুযোগ সুযোগ দিয়েছিল। করে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে ওনার জায়গা থেকে অন্য কেউ কিন্তু সাধারণত দেয় না পেনাল্টিগুলো, সুযোগটা লুফে নিতে চায়। হ্যাঁ লুফে নিতে চায়, আর সেই জায়গায় মেসি হচ্ছে সুযোগটা সবাইকে দেয়। পেনাল্টিতেও সেই মানে আপু, অ্যাসিস্ট করতে এখানে এরকম রেকর্ড আমি আছে। একটু ইনক্লুড করতে চাই, সেটা হচ্ছে আসলে বাংলাদেশে একটা রীতি আছে, মেমস, মহিলা মানে হা হা করে একটা হাসি দেয়। ব্যাপারটা হচ্ছে কি, বয়সের সাথে না আসলে ফুটবল খেলাটা চলে না। কেন চলে না সেটা হচ্ছে, মেসির তার যখন ইয়াং ছিল সেও কিন্তু অনেক দুর্দান্ত খেলা দেখাইছে। সো এখানে আমি এক মিনিট বলতে বাস্তবিকভাবে চাই। চিন্তা করলে সেটা হচ্ছে, বাস্তবিকভাবে চিন্তা করলে এমবাপ্পের থেকে মেসি অনেক আগায় আছে। পাসিং সেন্স, হ্যাঁ হ্যাঁ ম্যাচ ক্রিয়েট, গোল করা, প্লাস ডিফেন্ডিং পর্যন্ত মেসি করে। সো এই চিন্তা করলে হয়তো বা মেসি সবার থেকে আগায় আছে। উই ডু অলসো রেসপেক্ট মেসি, বাট এমবাপ্পেকে ছোট করা যাবে না, কারণ এমবাপ্পে এমবাপ্পে future কিন্তু হিসাবে- ছোট এখানে কারণে আমাকে উনি ছোট করতে ওনার চাই, জায়গায় but আছে, but আমি নিঃসন্দেহে করা বর্তমান যাবে সময়ে না। সবথেকে সেরা প্লেয়ার, বাট Obviously. হচ্ছে এমবাপ্পের ম্যাচ বিশ্বকাপে যে তার যে কটা গোল আছে, এখন পর্যন্ত তার 3 নাম্বার বিশ্বকাপ চলতেছে। Yes. তো মেসির হয়তো বা 5 নাম্বার বিশ্বকাপে 6 চলছে, 6 নাম্বার। নাম্বার। হ্যাঁ, তো কিন্তু মানে ওভারঅল মেসি বিশ্বকাপে কয়টা ম্যাচ খেলছে তুমি ওইটাও কাউন্ট করো। এমবাপ্পে 2018তেও টিম নিয়ে ফাইনাল পর্যন্ত গেছে, 22-এও গেছে। হ্যাঁ 22-এ ফাইনাল পর্যন্ত গেছে। তো সে কিন্তু একদম গ্রুপ স্টেজ থেকে একদম ফাইনাল পর্যন্ত সবগুলো ম্যাচ পাইছে। কিন্তু মেসি কিন্তু এটা ফুটবলের একটা মেসি টিম ওয়ার্ল্ড কাপের ফাইনালে কতবার উঠছে? মেসি টিম গেম দুইবার উঠছে, দুইবার। বাট কথা হচ্ছে সামনে এই রেকর্ডও ভাঙবে, এমবাপ্পের রেকর্ডও ভাঙবে, কারণ বিশ্বকাপে এখন ম্যাচ সংখ্যা বাড়তেছে, এবং 48 দল চলে এবং আসছে। আর্লিং হাল্যান্ডকে আমরা দেখছি, উনিও মানে কাইন্ড অফ, আমি গতির দানব যদি দুজনকে বলি, অবভিয়াসলি আর্লিং হাল্যান্ড এবং এমবাপ্পে। আমরা একটু পরের ম্যাচে আলোকপাত করতে চাই। মেক্সিকো ভার্সেস ইকুয়েডরের ম্যাচ আমরা দেখেছি 2-0 গোলে স্বাগতিক মেক্সিকো জয় পেয়েছে এবং দীর্ঘ 40 বছর পরে নকআউটে মেক্সিকোর জয়। কিনিউনিসের গোল আমরা যেমন দেখেছি, রাউল হিমিনেজেরও গোল আমরা পেয়েছি, তবে আজকে মেক্সিকোর যে উল্লাস সেটা আসলে চোখে পড়ার মতন। এবং ইকুয়েডরের কোচ ফাইনালি কিন্তু পদত্যাগ করেছে। আমরা দেখছি যে সাউথ কোরিয়ার কোচও কিন্তু ইতিমধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছে। একটু জানতে চাই আপনার কাছে যে মেক্সিকো কতটা এগিয়ে থাকবে নেক্সট ম্যাচগুলোতে, কি মনে হয়? যেহেতু তাদের মানে একদম রিজনের মধ্যে তাদের হোম গ্রাউন্ডে খেলা হচ্ছে, স্বাভাবিকভাবেই মেক্সিকো খারাপ টিমও না। তো এই জায়গায় তারা সবসময় ফেভারিট হিসেবে, কারণ এই সাইডটাতে যতবারই বিশ্বকাপ হয়েছে ইতিহাস বলে যে এই রিজনেরই কোনো টিম ট্রফি নিয়েছে। তো স্বাভাবিকভাবেই হচ্ছে বিশ্বকাপের দৌড়ে এবার ট্রফি রেসে আমি সবসময় বলে আসছি যে ব্রাজিল, আর্জেন্টিনা, এর পাশাপাশি যদি এই কন্টিনেন্ট থেকে কেউ যদি মিরাকেল ঘটে যায় তাহলে এটা মেক্সিকো হতে পারে। ও মাই গড, ফ্রান্স সবথেকে মজার ব্যাপার হচ্ছে স্পেন, হ্যাঁ মেক্সিকোর নেক্সট ম্যাচ হচ্ছে ইংল্যান্ডের সাথে, এন্ড এখানে ইংল্যান্ডের যে ফর্ম রাইট নাও সবাই জানে। সো মেক্সিকো এবং ইংল্যান্ডের কিন্তু আজকে জিততে হবে। Exactly. তারপরে হচ্ছে আগে জিতুক আজকে ম্যাচ। আজকে ম্যাচে ইংল্যান্ড এমনি জিতবে। আমরা মানে না জার্মান তো হেরে গেছে, জার্মান বাদ পড়ছে, কেউ বলতে পারতো? বাদ পড়েছে। নেদারল্যান্ড বাদ পড়ছে। Unpredictable. নেদারল্যান্ডকে সবাই বলতেছিল যে মানে তারা চ্যাম্পিয়ন হবে। হ্যাঁ ও মাই গড, মরক্কোর সাথে নেদারল্যান্ডের ম্যাচ ছিল। মরক্কো ইজ নট ইজি টিম ব্রো। মরক্কোর ডিফেন্স লাইন ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্স লাইন, দিয়াজ থেকে শুরু করে সব মরক্কোতে, হাকিমি মরক্কোতে। সো ইউ ক্যান লাইক, তুমি এভাবে বলতে পারো না মরক্কো রাইট নাও ওয়ার্ল্ড কাপ ডিজার্ভিং একটা টিম। এখন বর্তমানে 48 দলের বিশ্বকাপ হচ্ছে, অনেক কিছু ঘটবে, অনেক কিছু আমরা সামনে দেখবো, যে কেউ যে কোনো কিছু করাই দিতে পারে। ইভেন এমন হইতে পারে ক্যাপভার্দের সাথে আর্জেন্টিনা ধরা গেছে। ও মাই গড, ঠিক আছে, কারণ তারা এবার যা করতেছে মানে এই জায়গায়- কোনো সময় যে কিছু ঘটার বিষয়ে একটা কথা বলি, যে কারণ বললেন অনেকগুলা যে ম্যাচ কোনো হচ্ছে সময় তো যে একসাথে, কিছু ঘটে। একদম সবাই ধরে আমরা রাখতে যে পারে না। লাস্ট ব্রাজিল আর জাপানের ম্যাচটা দেখলাম, সেটাতে কিন্তু ব্রাজিল যে ম্যাচটা কিন্তু ড্র ছিল, অ্যাডিশনাল টাইমে হচ্ছে ব্রাজিল যেভাবে জিতে গেছে। তো এখান থেকে বলা যায় যে ম্যাচ কখন কি ঘটবে সেটা একটা বলা যায় না, আগে থেকে সময় বলা যায় না। সাপেক্ষ আর দেখার সাপেক্ষে। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। সার্ফ এক্সেল দীপ্ত ডি বক্স অ্যাকচুয়ালি ফ্যানদের অ্যাক্টিভিটি নিয়ে এতটাই এক্সাইটেড থাকি, সরাসরি ওই সেগমেন্টটাতে চলে যেতে ইচ্ছা করে, তাই আপনাদেরকে আর অপেক্ষায় না রেখে এবারে চলে যাব আমাদের সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডেতে। বিশ্বকাপের উন্মাদনায় বাংলাদেশ আবারও দেখালো তাদের ফুটবল ভালোবাসার অনন্য এক রূপ। আজকের সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডেতে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আর্জেন্টিনার সমর্থকদের দুর্দান্ত এক উদযাপন, যেখানে মেসির জোড়া গোলে হাজারো ভক্ত মেতে উঠেছিল নীল সাদা উৎসবে। দেখে নেব। গ্রুপ পর্বের ম্যাচে মেসির জোড়া গোল, আর্জেন্টিনার জয়, আর সঙ্গে সঙ্গে ঢাকা জুড়ে নেমে আসে উচ্ছ্বাসের জোয়ার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন হাজারো আর্জেন্টিনা সমর্থক। টিএসসিতে নীল সাদা জার্সি, পতাকা আর স্লোগানে পুরো এলাকা পরিণত হয় ছোট্ট এক বুয়েন্স আইরেসে। কেউ উঠে যান রাজু ভাস্কর্যের ওপরে, কেউ পতাকা উড়িয়ে উদযাপন করেন আর্জেন্টিনার নকআউট নিশ্চিত হওয়া। সমর্থকদের বিশ্বাস মেসি আছেন, তাই স্বপ্ন বেঁচে আছে। আর এই আবেগ, এই ভালোবাসা, এই উন্মাদনাই আজকের সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডে। দ্যাটস গ্রেট। আসলে ঢাকা ইউনিভার্সিটি বলি কিংবা আমাদের সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কিংবা ড্যাফোডিল ইউনিভার্সিটির সেই ফেমাস ক্রাউডের কথা বলি, আমার মনে হয় এই যে মানে ফুটবলের উন্মাদনায় মানে আমাদের বাংলাদেশ কিন্তু অনেকটাই এগিয়ে, এবং তারই ফলস্বরূপ আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের ফুটবল আলট্রাসকে এবং রেড অ্যান্ড গ্রিন আর্মিকে। বাই দ্য ওয়ে দর্শক, আপনাদেরকে কিন্তু একটা জিনিস বলতে চাই, দারুণ একজন ফ্যান কিন্তু আজকে আমাদের মাঝেও রয়েছেন, যার কিনা কালকে থেকে এইচএসসি পরীক্ষা। ও মাই গড। হ্যাঁ, কালকে আমার এইচএসসি এক্সাম, বাট আমি ফুটবল নিয়ে এত এক্সাইটমেন্ট থাকি যে আমি আজকে না এসে পারলামই না। আজকে আমার আশাই লাগলো। এটাই হচ্ছে বাংলাদেশ ফুটবল আলট্রাস, রেড এন্ড গ্রিন আর্মি, বাংলাদেশের যে প্যাশনেট ফুটবল ফ্যান তাদের আসলে ভালোবাসা। এটার জন্য আমরা বাইরের বিভিন্ন কান্ট্রিতে হচ্ছে যে ফেমাস মানুষ, লাইক যদি শুনে আর্জেন্টিনা বা ব্রাজিলের কোনো কান্ট্রিতে শুনে যে আমরা বাংলাদেশি, ওয়াও, ওদের যে রিঅ্যাকশন থাকে, দ্যাট ওয়াজ অ্যামেজিং। একদম ভাইয়া, আপনার কাছে জানতে চাই অ্যাকচুয়ালি এই যে ফুটবল আলট্রাসদের চোখে এই যে বাংলাদেশের ফ্যানদের যে গণ উদযাপন কতটা ইম্পর্টেন্ট? আমার কাছে এটা আক্ষেপ। ওহো, কারণ আমরা যে বিশ্বকাপ আসলে পুরো বাংলাদেশে যে চিত্রটা দেখতে পাই, এই যে দলগুলোকে নিয়ে আমাদের যে এক্সাইটমেন্টটা থাকে বা আমরা যে পরিমাণ তাদের প্রতি নিবেদন প্রকাশ করি, সারা বছর যদি এর 2% যদি নিজের টিম নিয়ে যদি আমরা করতাম, তাইলে হয়তো বা আমরা আরো অনেক বেটার পজিশনে থাকতাম। আর অবশ্যই এই চিন্তা থেকেই আলট্রাসের শুরু আমাদের হয়েছিল, যে কিভাবে আমাদের এই জেনারেশনে যারা আছে তাদেরকে দেশের ফুটবলের প্রতি আকৃষ্ট করানো যায়, দেশের ফুটবলের প্রতি যারা যাতে আকৃষ্ট হয়। কারণ আমরা এখন এই যাত্রার গল্পটা একটু বিস্তারিত শুনবো, কিভাবে এই যাত্রার গল্পটা বিস্তারিত শুরু হয়েছে। আমার ভাই হচ্ছে রিয়াল মাদ্রিদের ফ্যান, তো সে রাত জেগে সবসময় খেলা দেখতো। তো তাদের স্টেডিয়ামে যে গ্যালারি কালচারটা, ওই গ্যালারি কালচারটার পাশাপাশি হচ্ছে আমার ব্যক্তিগত মনে একটা প্রশ্ন তখন উঁকি দিতেছিল। আমার বয়স যখন 12 বা 13 বছর, আমি ওই টাইমটাতে আমার বাংলাদেশ টিমকে আমি চিনতে পারছি। তো এর আগে কিন্তু 2010 বিশ্বকাপ বলেন, 2006 বিশ্বকাপ বলেন, আমি আর্জেন্টিনা ফ্যান হিসাবে মানে আমার চাচা ভাইদের সাথে নাচানাচি করছি। তো আমার মনের মধ্যে প্রশ্নটা ওই সময় আসছে যে কেন আমি আমার টিমটাকে এত পরে মানে চিনতে পারলাম, এই যে প্রবলেমটা আসলে কোন জায়গায়। তো এটা নিয়ে ঘাটতে ঘাটতে মানে গিয়ে মনে হলো যে আসলে আমাদের 2000 সালের পরবর্তীতে যে সময় ক্রিকেটটা বাংলাদেশে উত্থান শুরু হলো, মিডিয়া থেকে ফুটবলটা আস্তে আস্তে সরে গেল, আমাদের যে আগের জেনারেশন মানে আমাদের যে বড় জেনারেশনটা আছে, তারা ফুটবলের যে মেসেজটা 90s যে বাংলাদেশের ফুটবলের যে উন্মাদনা ছিল, এই মেসেজটা আমাদের কাছে ঠিকভাবে ডেলিভার করতে পারেনি বা করতে হয়তো বা তারা ব্যর্থ হয়েছে। তো এই জায়গায় একটা জেনারেশন, একটা হিউজ একটা জেনারেশন গ্যাপ ক্রিয়েট হয়েছে। তো এই গ্যাপটা মেটানোর জন্য আসলে কি করা যায়, তখন হচ্ছে মাথায় এটা ঘুরতেছিল। তো আসলে আমরা যারা আছি, আমরা কিন্তু ইউরোপের ফুটবল দেখি। তো এই জেনারেশনকে আসলে হুট করে এই গুণে ধরা মরা ফুটবলের প্রতি আকৃষ্ট করানো এত সহজ কিছু, মানে সহজ একটা বিষয় ছিল না। তাদেরকে এরকম কোনো একটা আবহাওয়াই ক্রিয়েট করে দেওয়ার দরকার ছিল। তো ওই চিন্তা থেকেই আসলে আলট্রাসটা ক্রিয়েট করা, যাতে যে জিনিসটা আমরা টিভিতে ইউরোপের খেলা দেখার সময় দেখি, ওই সেম অ্যাটমসফিয়ারটা যাতে বাংলাদেশের ন্যাশনাল টিমের ম্যাচগুলোতে অন্তত পক্ষে নেক্সট জেনারেশন যারা আছে তারা পায়, যাতে আমাদের মাধ্যমে অন্তত ওকে ফুটবলের বার্তাটা আমাদের নেক্সট জেনারেশনের কাছে পৌঁছাতে পারে। অবশ্যই আমরা যদি ফ্যানদের কথা বলি, আমরা যদি দেখি যে ওয়ার্ল্ড ক্লাস ফুটবলের প্রচুর ফ্যান কিন্তু রয়েছে পুরো বিশ্ব জুড়ে, এবং আমরা গ্যালারির দিকে তাকালে দেখি প্রচুর নারী দর্শক। পক্ষান্তরে আমাদের বাংলাদেশে যখন খেলা হয়, যদিও আমাদের বাংলাদেশের নারী ফুটবল টিম কিন্তু অনেক অনেক ভালো করছে। এখন আমার যেটা হয় যে আমরা যদি এখন দেখি যে থাম্বনেইল নিয়ে তো অনেক সময় অনেক সমালোচনা হয়, এমনভাবে নিউজ করা হয় ভেতরেরটা বোঝা যায় না। সো যখন বাংলাদেশের ফুটবল দলের কোনো অর্জনের খবর দেখি, আমার প্রথমেই মনে হয় এটা হয়তো বা ঋতুপর্ণাদের কোনো খবর, ঋতুপর্ণা চাকমাদের কোনো খবর। তো আমি একটু আপু আপনার কাছে আসতে চাই, আমাদের বাংলাদেশের যে গ্যালারিগুলোতে নারী দর্শক আমরা খুবই কম। আমি একটু বলি এর আগে, ও আমার ওয়াইফ, ওর সাথে আমার পরিচয় হয়েছে গ্যালারিতে। তাই? ও মাই গড। আমাদের গল্পটা ছিল হচ্ছে খুব ইন্টারেস্টিং। মূলত হচ্ছে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। আমি বাংলাদেশ ক্লাব ফ্যান ছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশ বসুন্ধরা কিংসের ফ্যান। আমি এখনো ফ্যান, বাট এখন আমার বিয়ের পরে, বেবি হওয়ার পরে দেখা যাচ্ছে ভীষণ একটা গ্যাপ তৈরি হয়েছে, যার জন্য হ্যাঁ যাওয়া হয় না।
তো সেইখান থেকে হচ্ছে বাংলাদেশের কিছু প্লেয়ার নিয়ে পোস্ট, তারপর উনি তো হচ্ছে সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, সেই ক্ষেত্রে আমি হচ্ছে আবেগ বা প্লেয়ারের প্রতি ভালোবাসা থেকে যখন একটা পোস্ট মানে করি, সেখান থেকে হচ্ছে উনি আমাকে নক দেয় যে এটা এইভাবে না সেইভাবে, সেখান থেকে আমাদের পরিচয়। কিন্তু ওনার যে স্যাক্রিফাইস বাংলাদেশ ফুটবলের জন্য, সেটাতে হচ্ছে আমি অনেক সময় বিরক্ত হই, অনেক সময় আমার দেখা যাচ্ছে আমার ফ্যামিলি লাইফ যেটা, সেটাতেও একটু প্রবলেম ক্রিয়েট হয়, যেটা হচ্ছে উনি বাংলাদেশের ফুটবলের জন্য যতটুকু করে বা সেটা থেকে ফিডব্যাক যা পায়, সেটার সম্পূর্ণই আমি বিরোধিতা করি। আমি যতই ফ্যান হই না কেন, বাট আমার যখন পার্সোনাল লাইফের দিকে বিষয়টা ইফেক্ট পড়ে, তখন হচ্ছে আমি একটু বিরোধিতা ওনার করি। কিন্তু সেখান সব থেকে থেকে বলতে বেশি গেলে support সেই করে। সাপোর্টটাও আমি করি, স্যাক্রিফাইসটাও আমিই করি। এই জন্যই তো বলে সহধর্মিনী। একদম। আমি আমার দুই পাশে এই ফ্যানদেরকে নিয়ে একটু জানতে চাই, শুরুটা কি করে হলো রেড অ্যান্ড গ্রিন আর্মির? আসলে বাংলাদেশের ফুটবল ফ্যান বেস একটাই ছিল, বাংলাদেশ ফুটবল আলট্রাস। উলট্রাস থেকে এরপর হচ্ছে আশেপাশে যত ফ্যান বেস ক্রিয়েট হয়েছে রাইট নাও, উলট্রাসের পরে সর্বোচ্চ বড় ফ্যান বেস এখন রেড অ্যান্ড গ্রিন আর্মি, ওটার প্রতিষ্ঠাতা আমি। অ্যান্ড ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ ফুটবলের স্টার্টিং যখন হয়, মানে ফুটবল ফ্যান বেসদের স্টার্টিং যখন হয়, সেটা হচ্ছে এই উলট্রাসের মাধ্যমে। অ্যান্ড ওই সময় আমি ফাউন্ডিং মেম্বার ছিলাম। ওই ভাইয়ের সাথে একসাথে বসে আমরা চিন্তা করতাম যে আসলে কিভাবে বাংলাদেশের ফুটবলটাকে নিয়ে কাজ করা যায়। ফুটবলটা নিয়ে প্ল্যানিং হইতো, যেহেতু বা আসলে কাজে- ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে ফুটবলারদেরকে সাপোর্ট করার মতো অনেক 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 ফ্যান বেস ছিল, হ্যাঁ। বাট বাংলাদেশে কেন নাই? অ্যান্ড আমরা এটা নিয়ে আক্ষেপ করি। দেন আমি ওই ভাই আমাকে বলে, ফার্স্ট আমাকেই বলছে যে রাফি, আমরা একটা ফ্যান বেস ক্রিয়েট করতে চাই, অ্যান্ড আমার তোর হেল্প লাগবে। অফকোর্স আমি আমার দেশের জন্য আমি সব কিছু করবো। অ্যান্ড দেন সম্ভবত 2019 সালে ভাইয়া আমাকে কল করে রাত 8টার দিকে কল করে বলতেছে আমরা ফ্যান বেস ক্রিয়েট করবো, অ্যান্ড এটার জন্য যা যা করতে হয় আমার লাগবে, তুই আমাকে হেল্প করবে। অ্যান্ড ব্যাপারটা হচ্ছে আমার কাছে একটা ফ্যান বেস, মানে আমার বন্ধু বান্ধবের যে সার্কেলটা অনেক বড়। সো ওইখান থেকে ভাই আমাকে যখন কল করে, আমি বলছি ভাই মেম্বার টেম্বার নিয়ে সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা স্টার্ট করি। দেন ভাই আমাদের আরেকটা মানে ছিল ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে হাসিফ, আজকে উপস্থিত নেই এখানে। তো হাসিফ ভাই, আমি, অভি ভাই, এই তিনজন আমরা আসলে এটা স্টার্টিং করি। স্টার্টিং করার পরে হয় কি, ফার্স্ট ম্যাচ আমরা যেদিন হচ্ছে এটার ফার্স্ট ম্যাচে যেদিন যাই, সেদিন হচ্ছে আমার সাইড থেকে আমি 70 জন ছেলে পেলে নিয়ে গেছিলাম। আমার সাইড থেকে, ওই ভাইয়ের সাইড থেকে 30 জন আসছিল। স্টার্টিংটা মানে খুবই মজাদার। আপনার Interesting. বাংলাদেশের গ্যালারিতে যে সময় হচ্ছে ফ্রি টিকেট দিয়েও মানুষ নিতে পারতেছে না মানুষ। হ্যাঁ, তখন আমরা একটা big যেমন আমাদের ticket সিনিয়র যারা মানে ফ্যান বেস করার ট্রাই করছে, স্টেডিয়ামের বাইরে দেখা গেছে যে ফ্রি টিকেট নিয়ে দাঁড়ায় রয়েছে, তারা 500-600 টিকেট ফেডারেশন থেকে নিয়ে যেতেছে, 10-15 জন একসাথে বসে খেলা দেখছে। সিচুয়েশন ছিল ওই জায়গায়, বুঝতে পেরেছি। ফ্রি টিকেট দিয়েও মানুষ নেওয়া যেত না। কিন্তু আলট্রাসের প্রথম ইভেন্ট থেকে আমার মেম্বাররা নিজের টাকায় টিকিট কিনছে, পাশাপাশি Main ম্যাচের কষ্ট ইভেন্ট করার হচ্ছে জন্য সব থেকে ভালো ছিল ডাবল টাকা সালাউদ্দিনের আমল ছিল। সালাউদ্দিনের আমল ছিল। ইভেন অভি ভাই সালাউদ্দিনকে কল করছে ডিরেক্ট, আপনাদের তো আসলে কিছু করতে পারছেন না, হ্যাঁ আমরা টাকা দিব আপনাদেরকে, ফ্রি টিকেট নিব না, টাকা দিব, টাকা আপনার টেবিলে রাখবো, আপনি টিকেট দিবেন, আমরা ফ্যান বেস নিয়ে মাঠে ও যাবো। মাই গড, আমরা নিজে থেকে খেলা দেখবো। আমরা হচ্ছে নেক্সট ম্যাচগুলো নিয়ে একটু আলাপ করতে চাই। দর্শক, আজকের ম্যাচগুলোর দিকে যদি তাকাই, রয়েছে ইংল্যান্ড ভার্সেস ডিআর কঙ্গো রাত 10টায়, তারপরে রয়েছে বেলজিয়াম ভার্সেস সেনেগাল, এবং পরবর্তীতে দেখবো স্বাগতিক যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া হার্জেগোভিনা। আমি এক এক করে হচ্ছে আমি একটু প্রেডিকশনটা নিতে চাই এক কথায়। ভাইয়া, ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো, ন্যাচুরালি ইংল্যান্ড এগিয়ে থাকবে, বাট স্টিল এক্স্যাক্টলি এই ম্যাচের স্কোর হবে হচ্ছে 3-1। ওকে, ইংল্যান্ড 3 গোলে জিতবে। 3-1 হবে না, এত হবে না। আরো বেশি। না না না, এত বেশি হবে না, কারণ এখন খেলার যে একটা টান উত্তেজনা, পুরো ম্যাচ চলে যায় একদম লাস্ট দেখা যাবে মোমেন্টে, যে হাই প্রেসিং ফুটবল হ্যাঁ খেলছে। লাস্ট মোমেন্টে যে হয়তো বা খেলা চেঞ্জ হয়ে যেতে পারে। অভি ভাইয়া, আপনার কাছে জানতে চাই বেলজিয়াম ভার্সেস সেনেগালে কি প্রেডিকশন? বেলজিয়াম ভার্সেস সেনেগাল 2, বেলজিয়াম 1। ও মাই গড, বেলজিয়ামকে এতটা হালকা করে কেন? সেনেগালের সাথে ফ্রান্সের যে ম্যাচটা ছিল, আমি ওই ম্যাচটা আমি দেখার পর ওনার থেকে মানে বিরোধিতা করতেছি, উনি যেটা বলছে হয়তো সেটা উল্টোটাও হতে পারে। দ্যাট ওয়াজ গুড প্রেডিকশন। ওকে, আর আপুর কাছে ইউএসএ ভার্সেস বসনিয়া হার্জেগোভিনা? বলার মতো তেমন কিছু নাই, তবে ইউএসএ জিতবে। ইউএস জিতে যাবে। তাহলে ভাই আপনার কাছে ইংল্যান্ড আর ডিআর কঙ্গোর প্রেডিকশনটাও জানতে চাই, আপনার মতে কি মনে হয়? ইংল্যান্ড আর ডিআর কঙ্গোর ম্যাচ এক্সট্রা টাইমে যাবে। ও না, যাবে দেখি। এখানে আপনার কেন গোল করবে। ওরা ডার্ক হর্স, ডিআর কঙ্গো ডার্ক হর্স, দেখিস। লেটস সি। আমরা দেখছি যে আসলে ইংল্যান্ডের যেমন এক্সপিরিয়েন্স অনেক বেশি, এবং প্রত্যেকটা বাড়ি কিন্তু ওরা হট ফেভারিট হয়ে আসে, শেষমেশ একটা প্রপার রেজাল্ট আমরা পাই না। এবার কি মনে হয়? হ্যারি কেইনের তো দুর্দান্ত আমরা গোল দেখছি, বেলিংহামও রয়েছেন দারুণ ফর্মে। ছোট করে এক কথায়, এই বিশ্বকাপের প্রত্যেকটা বড় টিমেরই মানে একটা বড় প্রবলেম যেটা তারা ফেস করবে হচ্ছে
ম্যাচ অনেক বেশি। প্রথমে গ্রুপ স্টেজে তারা অনেকগুলো ম্যাচ খেলছে, তারপর কারণ 48 টিম হওয়ার কারণে বেড়ে গেছে, তো অনেক বড় টিমই হচ্ছে দেখা গেছে যে এই নকআউট স্টেজে আমরা দেখবো যে বাদ পড়ে যেতেছে। অবশ্যই এই জন্যই আসলে আমরা বলছি ঘটন অঘটনের বিশ্বকাপ, কারণ ব্যাক টু ব্যাক আসলে একটার পর একটা রেজাল্ট আমরা যেমন দেখবো, অনেক ঘটনা ঘটবেই, তবে এটাই হচ্ছে আসলে ফুটবল বিশ্বকাপের আনন্দ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। দেখতে দেখতে আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, সবাই খুব ভালো থাকবেন। আর প্রিয় দর্শক, নকআউট ফুটবল প্রত্যেকটা দিনই নতুন নাটক লিখছে। আজকে দেখলাম এমবাপ্পে ওলিসের জুটি, হাল্যান্ডের জয়সূচক গোল, আর মেক্সিকোর 40 বছরের অপেক্ষার অবসান। ফুটবলের মাঠে যেমন গল্প, গ্যালারিতেও তেমনই আবেগ। সেই আবেগ নিয়ে আজকে আমাদের সাথে ছিলেন ফুটবল আলট্রাসের অতিথিরা। সামনে অপেক্ষা করছে আরো বড় লড়াই, সেই গল্প নিয়ে আবারও ফিরবো আগামীকাল। আজকের মতন বিদায় নিচ্ছে আমি ইন্দ্রাণী নিশি। দেখছিলেন সার্ফ এক্সেল প্রেজেন্ট দীপ্ত টি বক্স। গুড ইভিনিং।